লোকে বলে বেনারস দেখার জন্য চোখের চেয়ে মনের প্রয়োজন বেশি। এখানে পাথরের শরীরেও নাকি প্রাণ আছে। গঙ্গার প্রতিটি ঢেউ এখানে ইতিহাসের সাক্ষী। রাজেন্দ্র প্রসাদ ঘাট থেকে দশাশ্বমেধ প্রতিটি সিঁড়ি আপনাকে নিয়ে যাবে এক অন্য ভুবনে, যেখানে ক্লান্তি নেই, আছে শুধু প্রশান্তি। বেনারস মানেই মাটির ভাঁড়ে চা আর জিলিপির সুবাস। বেনারস মানেই নীল রাঙা গলি আর এক রাস ভালোবাসা। এই শহর হারানো প্রেম ফিরিয়ে দেয়, আবার একাকিত্বকেও দেয় নতুন মানে। দিনের শেষে যখন বেনারস তার শ্রেষ্ঠ রূপ ধারণ করে, তখন মনে হয় স্বর্গ আর মর্ত্যের সীমানাটা হয়তো এখানেই মিলে গেছে। বেনারস, যেখানে জীবন এক উৎসব। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে। এর আগের পর্বে হাওড়া থেকে বেনারস পর্যন্ত ট্রেন জার্নিটা নিশ্চয়ই দেখেছেন বিভূতি এক্সপ্রেসের। যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম। এবং আগের ভিডিওটাতে সন্ধান দিয়েছি বেনারসে গদুলিয়া চকের কাছে বাজেট সুন্দর নিট অ্যান্ড ক্লিন একটা হোমস্টে। তো এইটাও আমি আগের পর্বে দেখিয়েছি, অবশ্যই দেখে নেবেন না দেখে থাকলে। এখন আমরা রেডি হয়ে গেছি। আমরা একটু আগেই মানে ওই 11:30টার সময় এসে পৌঁছেছি আর কি বেনারস। ট্রেন 1.5 ঘন্টার মতো লেট ছিল। তো এখন এখান থেকে বেরিয়ে আমরা ফ্রেশ হয়ে গেলাম। আমাদের 2 থেকে 3টে স্লটে মন্দিরের সুগম দর্শনের জন্য টিকিট করা আছে। তো সেই জন্য এখন বাজে হচ্ছে 1:20। আমরা বেরিয়ে পড়লাম। এখান থেকে মন্দিরের দূরত্ব মোটামুটি ধরুন ওই 500 মিটারের মতো। 500 মিটার গেলেই আর কি মন্দির। এখন পুরো মন্দির চত্বরে মানে এই আমাদের হোটেল থেকে আমরা এখন চলেছি এইদিকে গদুলিয়া চকের দিকে। আর এই রোপওয়ের কাজ চলছে বলে পুরো চারিদিকে পুরো ঘেটে আছে, মানে কনস্ট্রাকশন মানে হচ্ছে, এখন কন্টিনিউ হয়েই চলেছে। দেখুন চারিদিকে এখন এই রোপওয়ের কাজ চলছে, যেটা আপনাদের আগের ভিডিওতে দেখালাম। বারাণসী স্টেশন থেকে গদুলিয়া চক পর্যন্ত এই রোপওয়ে করেও কিন্তু আপনারা আসতে পারবেন, যেটা ওই 2027-28-এর মধ্যে যা শুনলাম যে কমপ্লিট হয়ে যেতে পারে। আর হোটেল থেকে আমাদের গদুলিয়া চক এই সামনে মানে 100 থেকে 150 মিটার হচ্ছে আমাদের যে হোমস্টে, সেই হোমস্টে থেকে গদুলিয়া চক। এই চলে এলাম, এই হচ্ছে গদুলিয়া চক। তো এই দিকে আমাদের হোটেল, হোটেল থেকে হেঁটে আমরা এলাম হচ্ছে এই গদুলিয়া চক। এই হচ্ছে গদুলিয়া চক। সোজা গেলে দশাশ্বমেধ ঘাট, আর এই বাঁদিকে চলে গেলে হচ্ছে মন্দিরের গেট। সুগম দর্শনের টিকিট কাটা আছে। তো এখন আমাদের যেতে হবে হচ্ছে মন্দির ট্রাস্টের যে অফিস, সেই অফিস। আর সেই অফিসটা হচ্ছে 4 নাম্বার গেটে। তো সুগম দর্শনের টিকিট কি করে বুকিং করবেন সেটা আমি আপনাদের এক্ষুনি বলে দিচ্ছি। প্রথমেই গুগলে সার্চ করুন বুক সুগম দর্শন বলে। বুক সুগম দর্শন সার্চ করার পরেই প্রথমে যে লিঙ্কটি আসবে সেখানে ক্লিক করুন। ক্লিক করলে আপনার সামনে যে ইন্টারফেসটি আসবে সেখানে আপনি দেখতে পাবেন 4 রকমের পূজা অথবা দর্শনের ব্যবস্থা আছে। একটা হচ্ছে সুগম দর্শন, একটা রুদ্রাভিষেক, বিভিন্ন ধরনের রুদ্রাভিষেকের বিভিন্ন রকম রেট আছে। একটা হচ্ছে আরতি দেখার জন্য একটা আছে। আরেকটি হচ্ছে আপনার আদার্স যে পূজাগুলো আছে সেই পূজার জন্য একটি আলাদা রেট আছে। তবে যেহেতু আমরা সুগম দর্শন করব, তাই আমরা সুগম দর্শনে প্রথমে ক্লিক করলাম। বুক নাওতে ক্লিক করার পরে আপনার সামনে এটি চলে আসবে। তো আপনি আপনার ইমেল অথবা পাসওয়ার্ড দিয়ে যদি লগ ইন করা থাকে তো ভালো, না হলে নতুন করে লগ ইন করে নেবেন। আপনার মোবাইল নাম্বার দিয়েও কিন্তু আপনি লগ ইন করতে পারেন। লগ ইন করার পর আপনার সামনে এইটা আসবে। আপনি বুক নাওতে ক্লিক করলে প্রথমেই আপনার সামনে আসবে সিলেক্ট ডেট সিলেক্ট করে কতজন যাবেন সেটা সিলেক্ট করার পরেই আপনার সামনে এই চার্টটি চলে আসবে। এখানে আপনি দেখতে পাবেন যে কোন স্লটে আপনি যেতে পারবেন। তো সেই স্লট অনুযায়ী আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার নামের ডিটেলস এবং আধার কার্ডের ডিটেলস সমস্ত কিছু দিয়ে ক্যাপচা দিতে হবে। সেই ক্যাপচা দেওয়ার পরে যখনই আপনি
ক্রিয়েট বুকিংয়ে ক্লিক করবেন। সেই ক্রিয়েট বুকিংয়ে ক্লিক করার পরে আপনার সামনে এই পেজটি খুলে যাবে। এখানে যদি আপনি রুদ্রাক্ষের একটা মালা নেন তাহলে 100 টাকা যোগ হবে, মানে 400 টাকা। তো সেখানে চুজ মালা করে আপনি এই পেমেন্টের পেজে চলে এলেন। পেমেন্টের পেজে এসে যখনই আপনি প্রসিড টু পেমেন্ট অপশানে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গেই আপনার সামনে এই পেমেন্টের পেজটি চলে আসবে। এখান থেকে আপনি কার্ড পেমেন্ট, নেট ব্যাঙ্কিং এবং ইউপিআই পেমেন্ট করে আপনি আপনার পেমেন্টটি সম্পন্ন করে এখান থেকেই আপনার সুগম দর্শনের যে পিডিএফ সেটা ডাউনলোড করে নেবেন এবং পুজো দিতে যাওয়ার সময় সেটিকে জেরক্স করে অবশ্যই নিয়ে যাবেন। এই দিকেও কিন্তু প্রচুর হোটেল আছে, আপনারা চাইলে এখানে হোটেল নিতে পারেন। ওই যে বললাম পিডিআর মল, ওই অবধি কিন্তু গাড়ি আসবে। তারপর থেকে এই সমস্ত দিকে আসতে গেলে কিন্তু আপনাদের ওই 3 চাকা মানে রিক্সা অথবা বাইক এর সাহায্য নিতে হবে। তো ফাইনালি আমরা হোটেল থেকে কিছুটা আসার পরেই এই হচ্ছে আমাদের মন্দির টেম্পল ট্রাস্টের অফিস। এখানে আমরা যে অনলাইন বুকিংটা করেছিলাম সেই অনলাইন বুকিংয়ের কিন্তু হার্ড কপি আপনাকে আনতে হবে। সেই হার্ড কপি নিয়ে এসে এখান থেকে দেখালে ওনারা কিন্তু এখান থেকেই আপনাকে একটি পুরোহিত এবং আপনাকে সুগম দর্শনের সমস্ত কিছু ব্যবস্থা করে দেবে। তো আমি জেরক্স কপি নিয়ে এসেছি, এটাই এখন দেখাবো। ফাইনালি আমরা এই মন্দির ট্রাস্টের অফিসে এই ব্যাগ রাখার জন্য এসেছিলাম। এখানে লকার থাকা সত্ত্বেও অন্যজনকে লকার দিল, কিন্তু আমাদের লকারের চাবি দিল না, জানি না কেন। এই ট্রাস্টের পাশেই হচ্ছে আর একটা অফিস। আমাদের ব্যাগ জমা হয়ে গেল এবং আমাদের একটা কুপন দিল। ফাইনালি এখান থেকে এই ডালা নেওয়া হলো এই বাইরে থেকে। এনাদেরও কিন্তু লকারের ব্যবস্থা আছে। আর আমাদের পুরোহিত সামনে আছে, পুরোহিতের সঙ্গে আমরা 4 নাম্বার গেটে সঙ্গে আর কি এক দল মানুষকে নিয়ে এই সামনে পণ্ডিতজি চলেছেন। তবে ওই যে বললাম ভিতরে আমাদের লকারটা নিল না, বাইরেও নিতে চাইছিল না। বড় ব্যাগ হলে বলছিল 3 নাম্বার গেটে যেতে হবে, কিন্তু যেহেতু আমাদের একটা লকারেই আমাদের কিছু ব্যাগের জিনিসপত্র একটু কম ছিল, সেই জন্য একটা লকারেই ধরে গেছে। তো সেই জন্য অত সমস্যা হয়নি। এই হচ্ছে আপনার সুগম দর্শনের লাইন, এটাই হচ্ছে মন্দিরের 4 নাম্বার গেট। হিন্দু ধর্মের পবিত্রতম 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে কাশী বিশ্বনাথ অন্যতম। মনে করা হয় এই মন্দিরে একবার দর্শন করলে এবং পবিত্র গঙ্গায় স্নান করলে মোক্ষ লাভ হয়। এই কারণেই বারাণসীকে মুক্তির শহর বলা হয়। মধ্যযুগে এই মন্দিরটি বারবার বিদেশি আক্রমণকারীদের লক্ষ্যবস্তু হয়েছে। 1194 খ্রিস্টাব্দ কুতুবউদ্দিন আইবকের নির্দেশে মন্দিরের মূল কাঠামোটি প্রথমবার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর স্থানীয় ভক্তরা মিলে মন্দিরটি আবার সংস্কার করেন। 1585 খ্রিস্টাব্দ মুঘল সম্রাট আকবরের কালে তার রাজস্ব মন্ত্রী রাজা টডুরমল মন্দিরটি নতুন করে তৈরি করেন। এটি ছিল মন্দিরের ইতিহাসের এক স্বর্ণযুগ। 1669 খ্রিস্টাব্দ সম্রাট ঔরঙ্গজেব মন্দিরটি ধ্বংস করার নির্দেশ দেন এবং সেখানে জ্ঞানব্যাপী মসজিদ নির্মাণ করেন। মন্দিরের মূল কাঠামোর অবশিষ্টাংশ আজও মসজিদের দেওয়ালে দৃশ্যমান। বলা হয় আক্রমণের সময় শিবলিঙ্গটি রক্ষা করতে মন্দিরের প্রধান পুরোহিত সেটি নিয়ে পাশের একটি কুয়োয়, যা জ্ঞানব্যাপী কূপ নামে পরিচিত, সেখানে ঝাঁপ দিয়েছিলেন। বর্তমানে যে মন্দিরটি আমরা দেখতে পাই তা 1780 সালে ইন্দোরের মহারানী আহিল্যাবাই হোলকার নির্মাণ করিয়াছিলেন। তিনি আওরঙ্গজেবের নির্মিত মসজিদের ঠিক পাশেই বর্তমান মন্দিরটি স্থাপন করেন। এরপর 1835 সালে শিখ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মহারাজা রঞ্জিত সিং মন্দিরের 2টি শিখর মুড়িয়ে দেওয়ার জন্য প্রায় 1000 কেজি সোনা দান করেছিলেন। এরপর থেকেই এটি স্বর্ণ মন্দির নামে পরিচিত পায়। এরপর দীর্ঘ কয়েক শতাব্দী পর 2021 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে মন্দিরের ভোল বদলে গেছে। নবনির্মিত কাশী বিশ্বনাথ ধাম বা করিডোর সরাসরি মন্দিরকে গঙ্গার মণিকর্ণিকা, ললিতা ও জলসেন ঘাটের সাথে যুক্ত করেছে। এর ফলে এখানে ভক্তরা গঙ্গা স্নান করে সরাসরি গলি এড়িয়ে বিশাল প্রাঙ্গণ দিয়ে মন্দিরে প্রবেশ করতে পারেন। ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট। মোটামুটি ওই ধরুন 20 থেকে 25 মিনিটের মতো লাগলো। একদম সুষ্ঠুভাবে পুজো দিলাম, কিন্তু
ভেতরে মানে দক্ষিণা দেওয়ার পরেও আমাদের এই যে সুগম দর্শনের সঙ্গে আমরা এই মালা নিয়েছিলাম, এই মালাটা বললাম একটু বাবার মানে আর কি স্পর্শ করিয়ে দিন, এটা ছোঁয়াতেও আমাদের থেকে আরও দক্ষিণা নিল, মানে আর বলার নয়। তো যাই হোক, দর্শন কিন্তু বেশ ভালো করে হয়েছে। আর একটা জিনিস দেখিয়ে দিই, এইগুলো হচ্ছে আপনার এই সাধারণ লাইন, জেনারেল লাইন। এ দেখুন, এইগুলো হচ্ছে আপনার জেনারেল যে লাইন, সেই জেনারেল লাইনের এই ভিড়। জেনারেল লাইনে কিন্তু দিলে আপনার 4 থেকে 5 ঘন্টা এবং তারও বেশি সময় লাগতে পারে। আর এই দিকে হচ্ছে আপনার সুগম দর্শনের লাইন, একদম ফাঁকা। আর এই হচ্ছে মহাদেবের মন্দির ভেতরে। হর হর মহাদেব, হর হর মহাদেব। আমাদের দর্শন হয়ে গেল। তবে আপনারা যদি সুগম দর্শনের টিকিট অনলাইন না বুকিং করতে পারেন, তাহলে এই অফিসে চলে আসবেন, যদি অ্যাভেলেবেল থাকে দিনের দিন, তাহলে কিন্তু এখান থেকেই বুকিং হয়ে যাবে। তো এটা ওই 11টা থেকে বুকিং হয়। মানে কথিত আছে যে কাশী বিশ্বনাথের দর্শন করার পরে কিন্তু আপনাকে কাল ভৈরব, এই কাল ভৈরবের দর্শনটা কিন্তু না করলে একদম অসম্পূর্ণ থেকে যায়। তাই এখন ভাবছি আমরা যাব সোজা কাল ভৈরবের মন্দির দর্শন করতে। তো ফাইনালি আর পা চলছে না, একদম এই পিছনে কাশী বিশ্বনাথ টেম্পল ট্রাস্টের উল্টো দিকেই। তো এই দাদা দাঁড়িয়েছিলেন এখানে। এই সুবিধাটা আছে কিন্তু, এই বাইকের সুবিধাটা, উনি 100 টাকা নিচ্ছেন আমাদের দুজনকে। একেবারে আমরা এখান থেকে যাব হচ্ছে কাল ভৈরব মন্দিরের সামনে, উনি নামিয়ে দেবেন, নেবেন 100 টাকা। যাওয়া যাক। বেনারসের অলিতে গলিতে আমরা ঘুরছি বাইকে করে। কি কেমন লাগছে? ফাটাফাটি। হ্যাঁ, এটা কিন্তু সত্যি কথা বলতে একটা নতুন এক্সপিরিয়েন্স। দেখুন, বেনারসের অলিগলি আগে অনেক নাম শুনেছি, এখন এই অলিগলির মধ্যে দিয়ে এই বাইকে করে যাওয়ার এক্সপিরিয়েন্সটা সত্যি কোনোদিন ভুলবো না। কাল ভৈরবকে বলা হয় কাশীর কোতোয়াল বা এই শহরের প্রধান রক্ষক। লোকবিশ্বাস অনুযায়ী ভগবান শিব যখন কাশীতে অবস্থান করেন, তখন কাল ভৈরব সেখানকার বিচারক বা শাসনকর্তার দায়িত্ব পালন করেন। পৌরাণিক কাহিনী অনুসারে কাশীতে প্রবেশ করতে বা কাশী ত্যাগের আগে কাল ভৈরবের অনুমতি নিতে হয়। বলা হয় বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার পর কাল ভৈরবের কাছে গিয়ে হাজিরা দিতে হয়, অন্যথায় পুণ্য ফল লাভ হয় না। তো ফাইনালি আমরা এখন এসে পৌঁছালাম মহামৃত্যুঞ্জয় মন্দিরের সামনে। এই হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্দির, ঠিক উল্টো দিকেই কিন্তু এইখানে লাইন দিয়ে ফুল টুল বিক্রি হয়। আমরা একটা ডালা নিলাম। এটা কত? এটা হচ্ছে 100 টাকা। তো এখানে কিন্তু জুতো রাখারও ব্যবস্থা আছে, আপনারা চাইলে এখান থেকে ডালাও নিতে পারেন। তো চলুন যাওয়া যাক মন্দিরের ভিতরে। বেনারসের সেই চিরচেনা সরু অলিগলি পেঁচিয়ে 2 চাকার বাহনে চেপে রোমাঞ্চকর পথ পেরিয়ে অবশেষে পৌঁছালাম মহামৃত্যুঞ্জয় মন্দিরের পবিত্র দ্বারে। প্রাচীন শহরের ভিড় আর ইতিহাস মাখা রাস্তাগুলোর মধ্যে দিয়ে এই যাত্রা যেন এক নিমেষে আমাদের পৌঁছে দিল এক গভীর আধ্যাত্মিক প্রশান্তির মাঝে। কালভৈরব মন্দিরের মতো এটি প্রচারের আলোয় অতটা না থাকলেও সাধক এবং স্থানীয়দের কাছে এর মাহাত্ম্য অপরিসীম। নাম থেকেই বোঝা যায় এই মন্দিরের ভগবান শিবের মৃত্যুঞ্জয় রূপের প্রতি উৎসর্গীকৃত, যিনি ভক্তদের বিশ্বাস এখানে নিষ্ঠাভাবে পুজো দিলে অকাল মৃত্যুর ভয় কেটে যায় এবং দীর্ঘস্থায়ী রোগব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়। অন্যান্য শিব মন্দিরের মতো এখানেও মহাশিবরাত্রি অত্যন্ত ধুমধাম করে পালিত হয়। এছাড়া প্রতি সোমবার এখানে প্রচুর ভক্তের সমাগম ঘটে। বিশেষ করে যারা শারীরিকভাবে অসুস্থতায় ভুগছেন, তারা এখানে এসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করেন। তো ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট। মানে আমরা প্রথমে দর্শন করলাম হচ্ছে কাশী বেনারসে, মানে বাবা বিশ্বনাথের দর্শন করার পরে আমরা এই কাল ভৈরবের দর্শন করলাম। সেই কাল ভৈরব দর্শন করার পরে বাবা মৃত্যুঞ্জয়ের দর্শন করে আমরা এখন চলেছি ঘাটের দিকে। এই দেখুন, এই হচ্ছে কাল ভৈরবের লাইন পড়েছে। এত লাইন গড়িয়ে আমরা প্রায় 40 মিনিট তো টাইম লাগলোই আমাদের কাল ভৈরবের মন্দিরে পুজো দিতে। আমরা এসে পৌঁছালাম শ্রীজি মিষ্টান্ন ভাণ্ডার। এটা হচ্ছে শ্রীজি সুইট। এটা কিন্তু এখানে ওই মালাইয়ের জন্য কিন্তু খুবই বিখ্যাত। ফাইনালি আমরা যেটার জন্য আর কি এসেছিলাম, যে মালাইয়ের জন্য। তবে একটা কথা বলে রাখি, এই যে মালাইও, এটা কিন্তু আপনাদের শীতকালে অনলি উইন্টারেই কিন্তু পাবেন, এছাড়া কিন্তু আর কোনো সময় পাবেন না।
সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাস পর্যন্ত পাওয়া যায়। প্রচুর ভ্যারাইটিস অফ মিষ্টি এখানে পাওয়া যায়, কিন্তু তার থেকে দুটো মিষ্টি আমরা ট্রাই করব। এইটা হচ্ছে পালাংতোর সুইটস, এইটার প্রাইস হচ্ছে 60 টাকা পার পিস, আর এইটা হচ্ছে 50 টাকা পার পিস। তো ওনার রেকমেন্ডেশন এই দুটো মিষ্টি আমরা ট্রাই করব। এসেছিলাম মালাইওর জন্য, কিন্তু মালাইওর সিজন ওটা ফেব্রুয়ারি পর্যন্তই পাওয়া যাবে, বারবার ধরে বলছি। তবে এটা খাওয়া যাক। এটা খেয়ে দেখো, অসাধারণ খেতে। দারুণ। এটাও কিন্তু বেশ ভালো খেতে। বারাণসীর অলিগলি পেরিয়ে এবার আমাদের গন্তব্য ছিল শহরের অন্যতম প্রাচীন এবং জনপ্রিয় মিষ্টির ঠিকানা শ্রী সত্যনারায়ণ সুইটস। বেনারস ভ্রমণের অভিজ্ঞতা এই দোকানের স্বাদ ছাড়া যেন অসম্পূর্ণ থেকে যায়। বেনারসের খাঁটি ঘি আর সাবেকি পদ্ধতিতে তৈরি তাদের মিষ্টির সুখ্যাতি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে এসেছে। এখানকারই কয়েকটা মিষ্টির স্বাদ আমরা চেখে দেখলাম। তো আমরা এখন যে দোকানটা এসেছি সেটা হচ্ছে শ্রী সত্যনারায়ণ সুইটস। তো পাশাপাশি কিন্তু দুটো দোকান আছে, আমি ভুল করে পাশের দোকানটায়, মানে একটা শ্রী সত্যনারায়ণ ভান্ডার বলে একটা দোকান আছে, আর এই দোকানটার নাম হচ্ছে শ্রী সত্যনারায়ণ সুইটস। তো আমরা এসে এখানে বললাম যে আপনাদের পছন্দ মতো আমাকে 6 রকমের মিষ্টি খাওয়ান। তো বলতে এই হিউজ এত মিষ্টি ওনারা আমাদের দিয়েছেন। এইটা হচ্ছে ছানার দই বড়া, ছানার বড়া, যেটা আমরা দই বড়া বলি, ঠিক সেই রকমই এটা ছানার। এটা হচ্ছে মালপোয়া, ঘিয়ের মালপোয়া। এইটা হচ্ছে পানের নাম বললো, যাই হোক সেটা আমি নিচে দিয়ে দিচ্ছি। এই হচ্ছে রসমালাই, আর এইটা হচ্ছে চমচম, আর এইটা হচ্ছে আপনার গোলাপ জামুন। তো এত রকমের মিষ্টি, আগে একটা করে ট্রাই করি। প্রথমে ট্রাই করছি আমি আর কি ওই দই বড়া টাইপের, খাওয়া যাক। এটা অ্যাকচুয়ালি ছানা, যেটা বুঝলাম বড় আকারের রসগোল্লা, সেই রসগোল্লার উপরে যেমন চাট মশলা ছড়িয়ে দেয় সেই রকম ছড়িয়ে দিয়েছে। এটা রসগোল্লা, আর সঙ্গে আছে দই টই দিয়ে, অসাধারণ সত্যি। এটা কিন্তু মাস্ট ট্রাই আইটেম। নেক্সট আইটেম যেটা ট্রাই করছি সেটা হচ্ছে ঘিয়ের মালপোয়া, খাওয়া যাক। আমি এমনি মিষ্টি খেতে খুব ভালোবাসি, মিষ্টি আমার ফেভারিট বলা চলে। যারা মিষ্টি প্রেমী তাদের জন্য সত্যি বেনারস একদম স্বর্গ। এবার আমি পানটা, এই যে পানের যেটা বললো সেটা ট্রাই করছি। ভিতরে কিন্তু অনেক কিছু স্টাফিং দেওয়া আছে, দেখুন। পানের যেরকম মশলায় দেওয়া থাকে ঠিক সেরকম, উপরটা খুব সম্ভবত মালাই দিয়ে আর কি র্যাপ করা আছে। এটা ঠিকঠাক লাগলো। এবার হচ্ছে রসমালাই। এই রসমালাই যা দেখলাম, এটা আগেও খেয়েছি, এটা একদম হালকা মিষ্টি। হ্যাঁ, যারা কম মিষ্টি পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট। চমচম ট্রাই করা যাক। ঠিকঠাক, তবে আমার ওই ছানার যেটা দই বড়া টাইপের ওইটা, আর এই মালাই ঘিয়ের আর কি মালপোয়া, দুটো আমার সেরা লেগেছে। এবার গোলাপ জামুন। এবার সমস্ত কিছু দর্শন শেষে আমরা চলেছি মণিকর্ণিকা ঘাটের দিকে। সামনেই একদম এই দেখুন, এই হচ্ছে মন্দিরের করিডর ডান দিকে, আর এই সামনেই হচ্ছে ঘাট। শ্রী সত্যনারায়ণ সুইটসের মিষ্টির স্বাদ মুখে নিয়েই আমরা পা বাড়ালাম বেনারসের সবচেয়ে রহস্যময় এবং প্রাচীন ঘাট মণিকর্ণিকা ঘাটের দিকে। আমার পিছনে যে ঘাটটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই মণিকর্ণিকা ঘাট। তবে এখন এই ঘাটের এদিকে নামা যাচ্ছে না, এইদিকে কনস্ট্রাকশনের কাজ চলছে, আর ওই করিডোরের মধ্যে গেলাম, ওইখানে ক্যামেরা নিয়ে অ্যালাউড নয়, তো সেই জন্য এখান থেকেই দেখাচ্ছি। তো কথিত আছে এখানের আগুন নাকি মানে 365 দিন, 24 ঘন্টা 365 দিনই আর কি জ্বলতে থাকে। এই হচ্ছে সেই মণিকর্ণিকা ঘাট। বেনারসের সরু অলিগলি দিয়ে হেঁটে মণিকর্ণিকা ঘাটে পৌঁছানোর অভিজ্ঞতা যেমন রোমাঞ্চকর, তেমনি এক গভীর জীবন দর্শনের সাক্ষী। মণিকর্ণিকা ঘাটকে বলা হয় মহাশ্মশান। হিন্দু বিশ্বাস অনুযায়ী এখানে শেষকৃত্য সম্পন্ন হলে আত্মা পুনর্জন্মের চক্র থেকে মুক্তি পায় বা মোক্ষ লাভ করে। হাজার হাজার বছর ধরে এখানকার চিতার আগুন কখনো নেভেনি, তাই একে অনির্বাণ চিতারও স্থান বলা হয়। কথিত আছে এখানে দেবী পার্বতীর কানের অলংকার বা মণিকর্ণিকা পড়ে গিয়েছিল, যা থেকেই এই ঘাটের নামকরণ
তো ফাইনালি আমরা এখন দাঁড়িয়ে আছি এই মণিকর্ণিকা ঘাটে। ওর বহু দিনের নাকি স্বপ্ন ছিল বেনারস, তো ওর থেকে জেনে নেবো কেমন লাগছে বলো। আমার স্বপ্নের সঙ্গে বেনারস আছে, অনেক দিনের স্বপ্ন ছিল, 6 মাস হয়ে গেছে, বাট আজকে আসতে পেরেছি, খুবই খুশি। পুজো ভালোই দিলাম, ভিড়ের মধ্যে দিতে হলো না, ভিআইপি এন্ট্রি করে ঢুকলাম, তাড়াতাড়ি হয়ে গেল। তো এখান থেকে এখন আমরা বোটে করে যাব 80 ঘাট পর্যন্ত। সেখান থেকে আমাদের ছেড়ে দেবে আর কি দশাশ্বমেধ ঘাটে, মানে যেখানে আরতি হবে সেই ঘাটে ছেড়ে দেবে। আমাদের দুজনের জন্য একটা বোট আমরা নিলাম, যেটা ভাড়া পড়লো 1500 টাকা বলেছিল দুজনের জন্য, একটু বার্গেনিং করে 1200 টাকায় রাজি হয়েছে। এখন বাজে প্রায় 6টা। আজকে সারা দিন অনেক জায়গায় ঘুরেছি। আর এই দেখুন, এই হচ্ছে মণিকর্ণিকা ঘাট। তবে এখন বেনারসের যে আগে এসে যে বেনারসের ঘাটের যে ঐতিহ্য, সেসব এখন কিছুই নেই। এখন নতুন করে নবরূপে সাজতে চলেছে বেনারসের এই ঘাটগুলো। ওরে বাবা! তো ফাইনালি আমাদের জন্য এই নৌকাটা দিয়েছেন এই দাদা আর কি করে দিল। তো এখান থেকে এখন আমরা রওনা দেব অশ্রী ঘাটের দিকে। এইটা হচ্ছে সিন্ধিয়া ঘাট, এই হচ্ছে মণিকর্ণিকা ঘাট। আমরা এখন চলেছি এই অশ্রী ঘাটের দিকে। আচ্ছা, এইটা হচ্ছে নতুন করিডোর, সেই করিডোরেও কিন্তু এখন আরতি স্টার্ট হয়েছে। মন্দিরের যে নতুন করিডোর, এটা হচ্ছে করিডোর ঘাট। এখানেও দেখুন নতুন আরতি স্টার্ট হয়েছে। পীর ঘাট, ওয়াহি ঘাট, দশাশ্বমেধ ঘাট, এটাই হচ্ছে মেন আরতি। বেনারসের যে মেন আরতি দেখতে সবাই আসে, সেই দশাশ্বমেধ ঘাট হচ্ছে এটাই। এই দেখুন আমার সামনে অলরেডি আরতির ক্রিয়াকর্ম শুরু হয়ে গেছে, মানুষের ঢলও নেমে গেছে। আগের বার যখন বেনারসে এসেছিলাম তখন এই বেনারসের যে সমস্ত ঘাট, মোট 84টা ঘাট আছে না, মোট যে 84টা ঘাট আছে সেই সব কটি ঘাট কিন্তু ঘুরে দেখেছিলাম। এবং সেই দিকে যে রেল ব্রিজ যেটা দিয়ে আমরা এলাম আর কি, স্টেশনের আগে যে রেল ব্রিজ, সেটা ওই দিকে। আর এই ধরে ধরে হচ্ছে ঘাটগুলো সব কিছু আছে। ওই দিকে হচ্ছে শেষ অশ্রী ঘাট, যেখানে আমরা যাব। সেখান থেকে ঘুরে এসে আমরা এইখানে দাঁড়াবো, যেখান থেকে দেখবো হচ্ছে গঙ্গা আরতি। তবে এই দশাশ্বমেধ ঘাটে যদি আপনারা এসে বসে যদি গঙ্গা আরতি দেখতে চান, তাহলে আমি বলবো আপনারা কিন্তু 3টে থেকে 3:30-র মধ্যে চলে আসবেন। এসে নিজেদের যে সিট সেইগুলো নিয়ে নেবেন, না হলে পরে এলে কিন্তু এখানে প্রচুর ভিড় হয়, বসার জায়গা সেরকমভাবে থাকে না। আর এই দেখুন, এইটা হচ্ছে মুন্সি ঘাট, এই দেখুন এইটা হচ্ছে দারভাঙ্গা ঘাট, এটা হচ্ছে হোটেল। তবে এই গঙ্গার ধারেও কিন্তু প্রচুর এরকম হোটেল আছে, পুরনো যে বাড়িগুলো সেইগুলো। এই যেমন এইটার ভাড়া হচ্ছে একদিনে 20,000 টাকা। এবং আরও অনেক এইদিকে নতুন নতুন হোটেল আছে যেখানে আপনারা কিন্তু থাকতে পারেন। তবে এইগুলো একটু কিন্তু কস্টলি বলা চলে। এইটা হচ্ছে পান্ডে ঘাট, এটা হচ্ছে রাজা ঘাট, এই হচ্ছে নারদ ঘাট, এই হচ্ছে মানসরোবর ঘাট, এটা হচ্ছে চৌকি ঘাট। রাজা লোক যারা ছিলেন তারা আর কি এখানে বসে হিসাব নিকেশ করতেন, তো সেই জন্য চৌকি, মানে বড় বড় নাকি চৌকি এখানে রেখে সেখানে বসেই কাজকর্ম চলতো বলে এই নাম হচ্ছে চৌকি ঘাট। কেদার ঘাট, এটাও কিন্তু বেশ নামকরা একটি ঘাট, এখানেও কিন্তু বহু মানুষ এসে আরতি দেখেন। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে রাজা হরিশ্চন্দ্র ঘাট। ये राजा हरिश्चंद्र जो थे वो कालू डोम थे, उनके दास थे, जो फिर उनसे मुक्ति पाकर तो ये लोग यहीं से स्वर्ग गए थे। यहाँ पे वो देवी देवता है, उनको बोले कि भाई ये आपके कर्जदार से मुक्त हो गए, इनको छोड़ दीजिए, तो उन्होंने छोड़ दिया, यहीं से चले गए उनके साथ। এই যে দূরের আলো জ্বলছে দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে অশ্রী ঘাট। বেনারসের দশাশ্বমেধ ঘাটের মতনই কিন্তু জনপ্রিয় আরেকটি ঘাট, সেটা হলো এই অশ্রী ঘাট। এখানেও কিন্তু প্রচুর হোটেল আছে এবং এখানের যে গঙ্গা আরতি, এই গঙ্গা আরতি কিন্তু খুব জনপ্রিয়, একদমই दशाश्वमेध घाटेर मतो, ताई तो दशाश्वमेध घाट जैसा ही इनका जो आरती होता है ये भी बहुत जनप्रिय है। तो সেই জন্য এখানেও কিন্তু প্রচুর মানুষের ভিড় এবং সমাগম পুরো ঢলে পড়েছে। দেখুন এখানেও আরতি 1, 2, 3 জায়গায় আপনার আরতি হয়। প্রচুর মানুষ এই ঘাটে। এবং দূরে দেখতে পাচ্ছি মেলাও হয়েছে, মানে মেলাও বসেছে। এবং এটাই হলো বেনারসের শেষ ঘাট, অশ্রী ঘাট। এই দেখুন, ক্রুজে করেও কিন্তু আপনারা এই ঘাটগুলো ঘুরতে পারেন। তবে ক্রুজের ভাড়াটা জনপ্রতি 900 টাকা করে নেয়।
সেটা কোথা থেকে টিকিট বুক করবেন তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। অলকানন্দা বলে একটি ক্রুজ আছে, সেই ক্রুজে করেও কিন্তু আপনারা এই পুরো ঘাট ঘুরে এবং সন্ধ্যা আরতি দেখায়, ওই ঘাটের কাছে দাঁড়িয়েই দেখায়, সেই ঘাটে তাতে করেও কিন্তু আপনারা ঘুরতে পারেন। সেই অলকানন্দা ক্রুজের টিকিট কি করে বুক করবেন তার লিঙ্ক আমি নিচে দিয়ে দিলাম। বেনারস ভ্রমণের শ্রেষ্ঠ এবং সবচেয়ে জাদুকরী অভিজ্ঞতা হলো দশাশ্বমেধ ঘাটের সন্ধ্যা আরতি। গঙ্গার তীরে সন্ধ্যাবেলায় এই দৃশ্য কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি একটি অনন্য আধ্যাত্মিক শিল্পকলা। দশাশ্বমেধ ঘাটের নামের মধ্যেই এর ইতিহাস লুকিয়ে আছে। পৌরাণিক কাহিনী অনুসারে সৃষ্টিপতি ব্রহ্মা এখানে 10টি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন ভগবান শিবকে স্বাগত জানাবার জন্য। সেই প্রাচীন কাল থেকেই এই স্থানটি অত্যন্ত পবিত্র হিসাবে গণ্য করা হয় এবং অগ্নি উপাসনার মাধ্যমে মা গঙ্গাকে আরতি করার প্রথা চলে আসছে। যদিও গঙ্গার উপাসনা প্রাচীন কাল থেকেই চলে আসছে, তবে বর্তমানে সুশৃঙ্খল এবং বিশাল আয়োজনের আরতিটি 1991 সালে গঙ্গা সেবা নিধি নামক সংস্থার মাধ্যমে একটি নির্দিষ্ট রূপে শুরু হয়। প্রাচীন বৈদিক মন্ত্রোচ্চারণ এবং শাস্ত্রীয় রীতির সঙ্গে আধুনিক আলোকসজ্জার এই মিশেল গত 3 দশকে একে বিশ্বজননী রূপ দিয়েছে। দশাশ্বমেধ ঘাটে সাধারণত 7 জন পুরোহিত আরতি করেন। ঐতিহাসিকভাবে বিশ্বাস করা হয় যে এই 7 জন পুরোহিত হিন্দু ধর্মের সপ্তর্ষি বা 7 জন মহান ঋষির প্রতীক। তাদের প্রতিটি মুদ্রা এবং প্রদীপ ঘোরানোর ছন্দ প্রাচীন তান্ত্রিক ও বৈদিক নিয়ম মেনেই সম্পন্ন হয়। বিদেশি পর্যটক থেকে শুরু করে স্থানীয় মানুষ ধর্মের ভেদাভেদ ভুলে সবাই যখন একসাথে আরতির শেষে হর হর মহাদেব ধ্বনি দেন, তখন বেনারসের আসল শক্তি অনুভূতি হয়। দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতি দেখে আমরা এখন চলেছি আমাদের হোমস্টের দিকে। আজকে কিন্তু মারাত্মক ভিড়, কারণ এই 2 দিন ছুটি আছে ঈদের, সেই জন্য এবং উইকেন্ড, তার জন্য কিন্তু মারাত্মক ভিড়। দেখুন আমরা এখন এই দশাশ্বমেধ ঘাট থেকে চলেছি দিকে গদুলিয়া চকের দিকে। এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে গদুলিয়া চকের দিকে। দেখুন ভিড় দেখুন। তবে এই আরতি শেষে এই দশাশ্বমেধ ঘাটের এই রাস্তাটা যেন একটা উৎসবের মেজাজ, মানে এমনি নর্মাল দিনেও আসলে আপনার যেন মনে হবে একটা উৎসব লেগে আছে। দেখুন এই দেখুন কি জাঁকজমকপূর্ণ এবং সকলে নিজেদের মতো করে আনন্দ করছে, মজা করছে, অসাধারণ ব্যাপার। ভাবলাম যে একটু কাশি চাট ভান্ডারে এসে চাট খাবো। ভিড়টা দেখুন, জাস্ট মারাত্মক ভিড়। কাশি চাট ভান্ডারে গেছিলাম, এত লাইন, সেখান থেকে বেরিয়ে এসেছি, বেরিয়ে এসে গির্জাঘরের যে মোড়, সেই মোড়ের ঠিক উল্টো দিকে রাস্তাটা ধরে এখন আমরা এগোচ্ছি। আমরা ডিনার করব, এখন 8:30 বাজে। ডিনার করে শুয়ে পড়বো, কারণ হচ্ছে কালকে আবার সাইট সিন আছে, ওই 8টার সময় বেরোতে হবে। তো সেই জন্য এইখানে আমাদের যিনি আর কি ওই হোমস্টের কেয়ারটেকার যিনি আছেন, উনি বললেন যে লবকুশ হোটেল এখানে আছে, ওটা বেশ জনপ্রিয় এখানকার। তো এখন আমরা সেই হোটেলেই যাচ্ছি রাতের ডিনার সারতে। গির্জাঘর থেকে এই হোটেল, এই হচ্ছে লবকুশ, প্রায় 400 থেকে 450 মিটার দূরে। অনেকখানি হাঁটতে হলো, মানে জিজ্ঞেস করে করে 2টো নাম বলেছিল, একটা নাম তো খুঁজেই পাচ্ছি না। কেউ বলছে 5 কিলোমিটার, 2.5 কিলোমিটার দূরে, তবে এইটাই এখন পেয়েছি। এইটা হচ্ছে কাছে, এই দিক দিয়ে ঢুকলাম, মানে রোড দিয়ে ঢুকেই এই হচ্ছে লবকুশ হোটেল, উপরে ফ্লোরে আসা হয়েছে। এসে থালি অর্ডার করেছে ও, আর আমি গার্লিক নান আর কোপ্তা অর্ডার করেছি। ও এই থালিটা দেখে বলছে এ তো বিশাল, আমি খেতেই পারবো না। তো থালিতে কী কী আছে দেখিয়ে দিই। এইদিকে আছে হচ্ছে রাইস, এইদিকে রায়তা, এইদিকে একটা সবজি, এটা পনিরের সবজি, স্যালাড, ডাল, আর রুটি সাইজগুলো দেখো, পাঁপড় আছে, আর এই সাইজের রুটি। তুমি কি ভেবেছো যে কলকাতায় যেমন রুটি হয় তাই তো? ও ভেবেছে কলকাতায় যেরকম হাত রুটি হয় সেরকম হবে, কিন্তু এই বিশাল সাইজ, 4টে রুটি খেলে ভাত ফাত আর খাওয়া যাবে না। তোকে বারণ করলাম, তাও ও নিয়েছে। দেখা যাক, যাই হোক, কেমন টেস্ট খেয়ে বলবে। তো এই হচ্ছে আমার ভেজ কোপ্তা, আর এইদিকে হচ্ছে আমার গার্লিক নান। তবে এখানে কিন্তু নন ভেজ অপশান খুবই কম,
যদি ননভেজ খেতে হয় তাহলে ঘাটের ধারের কিছু রেস্টুরেন্ট আছে, সেখানেই পাবেন। তো আদারওয়াইজ এই মন্দির চত্বরে কিন্তু সব ভেজ। তবে এই গার্লিক নানের সাথে কোপ্তাটা দারুণ লাগছে। এটা পনিরকে গ্রেট করে আর কি বানিয়ে করা, হাফ এতে এক পিস থাকে। আজকে সারাটা দিন একদম হেকটিক গেছে। ডিনার করে এখন চলে এসেছি আমাদের হোমস্টেতে। কাল আবার সকাল সকাল আমাদের বেরোতে হবে, তো এখন রেস্ট নেব। দেখা হচ্ছে কাল সকালে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দ্য জার্নি বিগিনস। যাত্রা চলছে, চলবে।